আজকে আমরা 1904 সালের বিভিন্ন ঘটনাবলী নিয়ে আলোচনা করব। 1904 সালের প্রথম উল্লেখযোগ্য ঘটনা হলো 1904 সালে রুশ এবং জাপান যুদ্ধ। রুশ এবং জাপানের মধ্যে 1904 সালে কোরিয়া এবং মাঞ্চুরিয়া এই দুটি জায়গার অধিকার নিয়ে একটি বড় সংঘর্ষ হয় এবং জাপান এই যুদ্ধে জয়ী হয়। এই যুদ্ধের অন্যতম কারণ ছিল ক্ষমতার লোভ। রাশিয়া এবং জাপান উভয় দেশই চেয়েছিল এশিয়ায় নিজেদের প্রভাব বাড়াতে। বিশেষত কোরিয়া এবং মাঞ্চুরিয়া এই দুটি এলাকার নিয়ন্ত্রণ কার হাতে থাকবে তাই নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। 1904 সালের 8ই ফেব্রুয়ারি জাপান আচমকা রাশিয়ার জাহাজ আক্রমণ করে এবং যুদ্ধ শুরু হয়। বিশাল রাশিয়া ছোট দেশ জাপানের কাছে হেরে যায়। জাপান বিশ্বমঞ্চে শক্তিশালী দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। 1905 সালের 5ই সেপ্টেম্বর আমেরিকার মধ্যস্থতায় পোর্টসমাউথ চুক্তির মাধ্যমে এই যুদ্ধের অবসান ঘটে। আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট থিওডর রুজভেল্টের মধ্যস্থতায় 1905 সালের 5ই সেপ্টেম্বর এই শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় এবং এই চুক্তির প্রধান শর্তগুলো ছিল কোরিয়ার উপর নিয়ন্ত্রণ। রাশিয়া স্বীকার করে নেয় যে কোরিয়া সম্পূর্ণভাবে জাপানের প্রভাব বলয়ের মধ্যে থাকবে, অর্থাৎ কোরিয়ার উপর নিয়ন্ত্রণের আর কোনো চেষ্টা রাশিয়া করে না। মাঞ্চুরিয়া ত্যাগ। রাশিয়া এবং জাপান উভয় দেশই মাঞ্চুরিয়া থেকে তাদের সেনা সরিয়ে নেয় এবং এই অঞ্চল তারা চীনের কাছে ফেরত দিয়ে দেয়। চীনের কাছে ফেরত দিতে দুই দেশই রাজি হয়ে যায়। জাপান যুদ্ধের ক্ষতিপূরণ বা জরিমানা দাবি করলেও রাশিয়া তা দিতে সম্পূর্ণ অস্বীকার করে এবং শেষ পর্যন্ত চুক্তি অনুযায়ী রাশিয়াকে কিন্তু কোনো অর্থ ক্ষতিপূরণ হিসেবে দিতে হয়নি। এই চুক্তির সফল মধ্যস্থতার ফলে মার্কিন প্রেসিডেন্ট থিওডর রুজভেল্ট কিন্তু 1906 সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন। 1904 সালের জাপান এবং রাশিয়ার যুদ্ধের মধ্যস্থতা 1905 সালে করেছিলেন থিওডর রুজভেল্ট, যার জন্য তাকে 1906 সালে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়। 1904 সালের ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন। 1904 সালের আরেকটি উল্লেখযোগ্য ঘটনা হলো 1904 সালের ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন। এই আইন ছিল মূলত ব্রিটিশদের তৈরি এবং ব্রিটিশ ভারতে উচ্চশিক্ষা ব্যবস্থার সংস্কার করার জন্য এবং ভারতের যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলি ছিল সেগুলির উপর সরকারি নিয়ন্ত্রণ আরও জোরদার করার জন্য কিন্তু তৎকালীন ভাইসরয় লর্ড কার্জন এই আইনটি প্রবর্তন করেন, যেটি হচ্ছে 1904 সালের ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন নামে পরিচিত। বিংশ শতাব্দীর শুরুতে অর্থাৎ 1904 সাল, 1901, 2, 3 এই সালগুলোতে ভারতের বিশ্ববিদ্যালয়গুলো, বিশেষ করে কলকাতা বিশ্ববিদ্যালয়, ব্রিটিশ বিরোধী জাতীয়তাবাদী আন্দোলনের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছিল। অর্থাৎ ব্রিটিশদের বিরুদ্ধে যা সমস্ত জাতীয়তাবাদী কার্যকলাপ করা যাবে কিংবা ভবিষ্যতে করা হবে সেই সমস্তগুলোর ধ্যান ধারণা কিন্তু তৈরি হচ্ছিল কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। তৎকালীন ভাইসরয় লর্ড কার্জন ব্রিটিশ সাম্রাজ্যের জন্য এটি বিপদ বুঝেছিলেন এবং তিনি ছাত্রদের এই যে রাজনৈতিক সচেতনতা এবং এই আন্দোলন তিনি কিন্তু দমন করতে চেয়েছিলেন। এর উদ্দেশ্যে 1902 সালে স্যার থমাস রেলের নেতৃত্বে তিনি একটি কমিশন গঠন করেন, যে কমিশনের সুপারিশের ভিত্তিতে 1904 সালের 21শে মার্চ কিন্তু এই আইনটি পাশ করা হয়। এই আইনের প্রধান বৈশিষ্ট্য এবং শর্তাবলীগুলি কী ছিল? বিশ্ববিদ্যালয়গুলিকে শুধুমাত্র পরীক্ষা নেওয়ার মধ্যে সীমাবদ্ধ না রেখে উচ্চতর শিক্ষা এবং গবেষণা ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়। গবেষণাগার তৈরি এবং লাইব্রেরি স্থাপন এইসব ক্ষমতাও দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের পরিচালনার মূল যে কমিটি বা সিনেট, এর সদস্য সংখ্যা কমিয়ে সর্বনিম্ন 50 এবং সর্বোচ্চ 100 করা হয়। মানে 50 থেকে 100-এর মধ্যে তোমাকে বিশ্ববিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য সংখ্যা রাখতে হবে। সিনেটের বেশিরভাগ সদস্য সরকার সরাসরি মনোনীত করার নিয়ম চালু করে, যার ফলে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন খর্ব হয়। অর্থাৎ আগে বিশ্ববিদ্যালয়ের কমিটিতে, পরিচালনা কমিটিতে কে থাকবে সেটা কিন্তু বিশ্ববিদ্যালয় নিজেরা ঠিক করতো, যেটাকে স্বায়ত্তশাসন বলা হয়। কিন্তু এখন বিশ্ববিদ্যালয়ের পরিচালনা কমিটিতে সদস্য সংখ্যা কিন্তু সরকার ঠিক করে দিল, যে সদস্য সংখ্যা কিন্তু সরকার 50 থেকে 100-এর মধ্যে করে দিল এবং বেশিরভাগ সদস্য, অর্থাৎ এই 50 থেকে 100-এর মধ্যে বেশিরভাগ সদস্য কিন্তু সরকার নিজে মনোনয়ন করে দেবে।
বিশ্ববিদ্যালয়ের সিনেট কোনো নিয়ম বা আইন তৈরি করলেও সরকার তাতে ভিটো দিতে, অর্থাৎ বাতিল বা পরিবর্তন করতে পারত। আগে কিন্তু এই ক্ষমতা সরকারের হাতে ছিল না। সরকারের মূল উদ্দেশ্য যেটা ছিল বিশ্ববিদ্যালয় কমিশন তৈরি করা, ইউনিভার্সিটি অ্যাক্ট তৈরি করা, সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের উপর সরকারি নিয়ন্ত্রণ বাড়ানো। সেটি কিন্তু সরকার করলো, যে স্বায়ত্তশাসন ক্ষমতার মাধ্যমে আগে বিশ্ববিদ্যালয় যে কোনো আইন তৈরি করতে পারত, বর্তমানে কিন্তু সেটি হলো না। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের পরিচালন কমিটি যে আইনটি তৈরি করবে সেটা কিন্তু হচ্ছে সরকার যে কোনো সময় বাতিল করতে বা পরিবর্তন করতে পারত। কলেজগুলোকে বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত করার নিয়ম অত্যন্ত কঠিন করা হয় এবং নিয়মিত পরিদর্শনের ব্যবস্থা চালু করা হয়। অর্থাৎ যে কোনো কলেজ হঠাৎ করে ইউনিভার্সিটির অ্যাফিলিয়েশন পেল সেরকম কিন্তু আর করা হবে না। সেক্ষেত্রে নিয়মকানুন অত্যন্ত কঠোর করা হলো। উচ্চশিক্ষার মনোনয়ন এবং গবেষণার জন্য সরকারকে 5 বছর ধরে প্রতি বছর 5 লক্ষ টাকা করে অনুদান দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করা হলো। প্রত্যেক বছর 5 লক্ষ টাকা করে বিশ্ববিদ্যালয়গুলোকে অনুদান দেওয়া হবে, এই সিদ্ধান্ত ঘোষণা করা হলো। গোপালকৃষ্ণ গোখলে সহ ভারতের বিশিষ্ট জাতীয়তাবাদী নেতারা এই আইনের তীব্র বিরোধিতা করেন। তারা একে শিক্ষার কণ্ঠরোধ করার উপনিবেশিক চক্রান্ত হিসেবে দেখেন। এই আইনের ফলে ক্ষুব্ধ হয়ে ভারতীয়রা নিজেদের উদ্যোগে জাতীয় শিক্ষা আন্দোলন বা ন্যাশনাল এডুকেশন মুভমেন্ট শুরু করে, যার ফলস্বরূপ কিন্তু 1906 সালে বেঙ্গল ন্যাশনাল কলেজ প্রতিষ্ঠিত হয়। 1906 সালে বেঙ্গল ন্যাশনাল কলেজ প্রতিষ্ঠিত হয়। কী কারণে? 1904 সালে যে আইন চালু হয়, ইউনিভার্সিটি অ্যাক্ট 1904, সেই আইনের ফলস্বরূপ ভারতীয়রা কিন্তু ন্যাশনাল এডুকেশন মুভমেন্ট বা জাতীয় শিক্ষা আন্দোলন শুরু করে, এবং যার ফলে 1906 সালে কিন্তু বেঙ্গল ন্যাশনাল কলেজ প্রতিষ্ঠিত হয়। 1904 সালের আরেকটি উল্লেখযোগ্য ঘটনা হলো, এই বছর ভারতের ভাইসরয় লর্ড কার্জন দেশের ঐতিহাসিক এবং প্রাচীন ঐতিহ্যগুলি রক্ষা করার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আইন তিনি পাশ করেন। এটি প্রাচীন স্মৃতিস্তম্ভ সংরক্ষণ আইন 1904, অর্থাৎ এনসিয়েন্ট মনুমেন্টস প্রিজার্ভেশন অ্যাক্ট 1904 নামে পরিচিত। এই আইনের মূল উদ্দেশ্য কী কী ছিল? ঐতিহাসিক নিদর্শনের সুরক্ষা, ভারতের প্রত্নতাত্ত্বিক, ঐতিহাসিক এবং শৈল্পিক গুরুত্বপূর্ণ প্রাচীন স্মৃতিচিহ্ন এবং বস্তুগুলোকে ধ্বংস বা ক্ষতি হওয়ার হাত থেকে রক্ষা করা। আরেকটি ছিল পাচার রোধ, প্রাচীন যুগের মূল্যবান মূর্তি, লিপি, প্রত্নতাত্ত্বিক সামগ্রী যাতে কেউ চুরি করে বিদেশে পাচার বা বিক্রি করতে না পারে, তার উপর সরকারি নিয়ন্ত্রণ আনার জন্য এই আইন চালু করা হয়েছিল। প্রাচীন স্থানগুলোতে সরকারের অনুমতি ছাড়া যে কোনো ধরনের বেআইনি খনন কার্য নিষিদ্ধ করার জন্য এই আইন চালু করা হয়েছিল। এই আইনের মাধ্যমে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ASI একে পুনরুজ্জীবিত করা হয় এবং স্মৃতিস্তম্ভ রক্ষণাবেক্ষণের জন্য আইনি ক্ষমতা দেওয়া হয়। লর্ড কার্জনের এই উদ্যোগের ফলে আগ্রার তাজমহল, দিল্লির লালকেল্লা, সাঁচির বৌদ্ধস্তূপ এবং দেশের অসংখ্য পুরনো মন্দিরের বৈজ্ঞানিক পদ্ধতিতে মেরামত এবং বড় ধরনের সংস্কার কাজ শুরু হয়। কোনো সুরক্ষিত ঐতিহাসিক স্থানের ক্ষতি করলে বা তা বিকৃতি করলে জরিমানা এবং কারাদণ্ডের মতো শাস্তির নিয়মও কিন্তু চালু করা হয়। লর্ড কার্জনের রাজনৈতিক সিদ্ধান্তগুলো, যেমন 1905 সালের বঙ্গভঙ্গ, তারপর ইউনিভার্সিটি অ্যাক্ট, এগুলি বিতর্কিত হলেও ভারতের হাজার বছরের প্রাচীন ইতিহাস এবং স্থাপত্য সংরক্ষণে তিনি 1904 সালে এই যে আইনটি চালু করেছিলেন, এটি কিন্তু একটি যুগান্তকারী এবং ইতিবাচক পদক্ষেপ হিসেবে কিন্তু দেখা হয়। 1904 সালের আরেকটি উল্লেখযোগ্য ঘটনা হলো পানামা খাল নির্মাণ। পানামা খাল নির্মাণ ছিল বিশ্বের ইতিহাসের অন্যতম বৃহত্তম এবং সবচেয়ে চ্যালেঞ্জিং প্রকৌশল বা ইঞ্জিনিয়ারিং এফেক্ট। ফরাসিরা কিন্তু প্রথমেই চেষ্টা করেছিল এবং ফরাসিরা ব্যর্থ হওয়ার পর 1904 সালে মার্কিন যুক্তরাষ্ট্র এই খালের নির্মাণ কার্যের দায়িত্ব নিজেদের নিয়ন্ত্রণে নেয়। 1904 সালের 4 মে মার্কিন যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ফরাসি কোম্পানির সম্পত্তি এবং খালের জমি নিজেদের অধীনে নেয়। মূল উদ্যোক্তা কে ছিলেন? মার্কিন প্রেসিডেন্ট থিওডর রুজভেল্ট। আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরকে যুক্ত করার জন্য এই খাল নির্মাণকে আমেরিকার সামরিক এবং অর্থনৈতিক প্রয়োজনের সবচেয়ে বড় লক্ষ্য হিসেবে কিন্তু নির্ধারণ করা হয়েছিল।
খাল অঞ্চলের শাসন ও কাজ তদারকি করতে আমেরিকার পক্ষ থেকে ইস্থমিয়ান ক্যানাল কমিশন বা আইসিসি গঠন করা হয়। খাল নির্মাণ শুরুর দিকে কয়েকটি চ্যালেঞ্জ ছিল, যেমন ভঙ্গুর অবকাঠামো, ফরাসিদের ফেলে দেওয়া যন্ত্রপাতি, ঘরবাড়ি এগুলো অত্যন্ত জরাজীর্ণ ভাঙাচোরা ছিল, মারাত্মক মহামারী লেগেছিল, পানামার ঘন জঙ্গল, কর্দমাক্ত আবহাওয়ার কারণে ম্যালেরিয়া এবং ইয়েলো ফিভার যেটা পিত জ্বর চরম আকার ধারণ করে, হাজার হাজার শ্রমিক মারা যায়, যার ফলে প্রথম দিকে কিন্তু কাজ করা অসম্ভব হয়ে পড়ছিল। এরপর কৌশল পরিবর্তন করা হয়। 1904 সালে কর্নেল উইলিয়াম সি গোরকাসকে জনস্বাস্থ্যের দায়িত্ব দেওয়া হয়। তিনি বুঝতে পারেন যে রোগ ছড়ানোর মূল কারণ মশা। 1904 সালের শেষের দিক থেকে মশা নিধন, জঙ্গল পরিষ্কার, আবর্জনা পরিষ্কার সব কিছু তিনি শুরু করেন এবং যার ফলে কিন্তু রোগ সম্পূর্ণ নিয়ন্ত্রণ আসে। সমুদ্রের জলের উচ্চতার তারতম্যের কারণে ফরাসিদের সমুদ্র সমতল অর্থাৎ সি লেভেল খালের পরিকল্পনা ব্যর্থ হয়েছিল। মার্কিন যারা এক্সপার্ট ছিলেন তারা কিন্তু পরবর্তীকালে এটির নকশা পরিবর্তন করেন এবং আধুনিক লক গেট তৈরির সিদ্ধান্ত নেন, যা জাহাজকে জলের স্তর থেকে ওপরে তুলে দেয়। 1904 সালে শুরু হওয়া এই বিশাল কর্মযজ্ঞ দীর্ঘ 10 বছর চলার পর 1914 সালের 15ই আগস্ট পানামা খাল আনুষ্ঠানিকভাবে জাহাজ যাতায়াতের জন্য কিন্তু সম্পূর্ণ খুলে দেওয়া হয়। 1904 সালে বিজ্ঞানের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য আবিষ্কার হলো এই বছর ব্রিটিশ বিজ্ঞানী এবং পদার্থবিদ স্যার জন আমব্রোস ফ্লেমিং আবিষ্কার করেন ভ্যাকুয়াম টিউবে। বিজ্ঞানের ভাষায় এটিকে ফ্লেমিং ভালভ বলা হতো। এই আবিষ্কারের পেছনে পটভূমিটি হলো থমাস আলভা এডিসন লক্ষ্য করেছিলেন যে একটি বাল্বের ভেতরে শূন্যস্থানে গরম ফিলামেন্ট থেকে বিদ্যুৎ একমুখী প্রবাহিত হতে পারে। এই সূত্র ধরে বিজ্ঞানী ফ্লেমিং 1904 সালে প্রথম কার্যকরী ভ্যাকুয়াম টিউব তৈরি করেন। 1904 সালের 21শে মে ফুটবল ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্থা ফিফা ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ফুটবল অ্যাসোসিয়েশন প্যারিসে প্রতিষ্ঠিত হয়। ফ্রান্স, বেলজিয়াম, ডেনমার্ক, নেদারল্যান্ড, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড এই 7টি দেশের ফুটবল অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা মিলে এটি গঠন করেন। প্রতিষ্ঠাতাদের মূল উদ্দেশ্য কী ছিল? আন্তর্জাতিক নিয়ন্ত্রণ। ফুটবল খেলা দিন দিন জনপ্রিয় হয়ে উঠছিল, তাই বিভিন্ন দেশের মধ্যে ম্যাচ পরিচালনা করার জন্য এক নির্দিষ্ট আন্তর্জাতিক নিয়মকানুনের প্রয়োজন ছিল। আরেকটি লক্ষ্য ছিল 1908 সালের অলিম্পিক গেমসে ফুটবলটাকে যাতে অন্তর্ভুক্তি করা যায়, সেটা একটা অন্যতম প্রধান লক্ষ্য ছিল। ফ্রান্সের সাংবাদিক এবং ফুটবল সংগঠক রবার্ট গুয়েরিন ফিফার প্রথম প্রেসিডেন্ট ছিলেন। জার্মানির ভিক্টর স্নাইডার এবং নেদারল্যান্ডের কার্ল অ্যান্টন উইলেম হির্শম্যানকে সহসভাপতি করা হয়। সহসভাপতিটা খুব একটা ইম্পর্টেন্ট না হলেও ফিফার প্রথম সভাপতি রবার্ট গুয়েরিন কিন্তু ইম্পর্টেন্ট। ফুটবলের জনক বলা হয় ইংল্যান্ডকে, দ্য ফুটবল অ্যাসোসিয়েশন। কিন্তু 1904 সালের মে মাসে ফিফা যখন প্রতিষ্ঠা হয় সেই ঐতিহাসিক সভায় কিন্তু তারা উপস্থিত ছিল না। পরবর্তীকালে তারা ফিফার নিয়ম মেনে এ সদস্যপদ গ্রহণ করে। ফিফা প্রতিষ্ঠার প্রথম দিকে কোনো নিজস্ব বিশ্বকাপ টুর্নামেন্ট ছিল না। পরবর্তীকালে 1930 সালে উরুগুয়েতে প্রথম অফিসিয়াল ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয়। 1930 সালে উরুগুয়েতে প্রথম অফিসিয়াল ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয়। 1904-এর আরেকটি উল্লেখযোগ্য ঘটনা হলো 1904 সালে সেন্ট লুইস অলিম্পিক আমেরিকার মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইস শহরে এটি অনুষ্ঠিত হয়। এই অলিম্পিকের কয়েকটি বৈশিষ্ট্য ছিল। প্রথমটি হলো ইউরোপের বাইরে অনুষ্ঠিত হওয়া অলিম্পিকের মধ্যে প্রথম এটি। এর আগে যতগুলো অলিম্পিক অনুষ্ঠিত হয়েছে সবই ইউরোপে অনুষ্ঠিত হয়েছে। দূরত্বের কারণে ইউরোপের অনেক দেশ এই অলিম্পিকে অংশ নেয়নি, মাত্র 12টি দেশ এতে অংশ নিয়েছিল। মোট প্রতিযোগী ছিল 651 জন, যার মধ্যে কিন্তু 523 জনই ছিল আমেরিকার।
যেহেতু বেশিরভাগ প্রতিযোগী আমেরিকার ছিল, তাই তারা মোট পদকের অর্থাৎ 239টি পদকের মধ্যে 231টি পদকই তারা জিতে নেয়। 1904 সালের অলিম্পিক থেকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারকারীদের জন্য যথাক্রমে সোনা, রূপা, তামার মেডেল দেওয়ার নিয়ম চালু হয়। এর আগে অলিম্পিকগুলোতে বিজয়ীদের ট্রফি বা অন্যান্য পুরস্কার দেওয়া হতো। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের জন্য সোনা, রূপা ও তামার মেডেল দেওয়া হতো। এই আসরে প্রথমবার বক্সিং এবং ডাইভিং খেলাকে অন্তর্ভুক্ত করা হয়। এই প্রসঙ্গে বলে রাখা যায়, অলিম্পিক গেমস কিন্তু শুরু হয়েছিল 1896 সালে গ্রিসের রাজধানী এথেন্স শহরে কিন্তু এই অলিম্পিক শুরু হয়েছিল। পিয়ের দ্য কুবার্তা ফ্রান্সের এই শিক্ষাবিদ এবং ঐতিহাসিকবিদকে আধুনিক অলিম্পিক গেমসের জনক বলা হয়। তার একক প্রচেষ্টায় অর্থাৎ তার একার চেষ্টায় 1894 সালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি গঠিত হয় এবং অলিম্পিক কিন্তু পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথম অলিম্পিকে মাত্র 14টি দেশ অংশগ্রহণ করেছিল। মোট অ্যাথলিট ছিল 241 জন, তারা সবাই ছিলেন পুরুষ। প্রথম অলিম্পিকে নারীদের অংশগ্রহণ করার কোনো অনুমতি ছিল না। প্রথম অলিম্পিক চ্যাম্পিয়ন হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের জেমস কনোলি, যিনি ট্রিপল জাম্প প্রতিযোগিতায় জিতে আধুনিক অলিম্পিক ইতিহাসের প্রথম অলিম্পিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।